হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 6:30 মতো। আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি বিকজ আমাদেরকে একটু বাইরে যেতে হবে। তার জন্য সকাল সকাল লাঞ্চ বানানোর জন্যেও চলে এসেছি। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল এগ ফ্রাইড রাইস। তাহলে চলুন আপনাদের সাথে এই ফ্রাইড রাইসের রেসিপিটাও শেয়ার করি। প্রথমে কড়াইতে ওই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, তারপর ফোড়নের জন্য দিয়েছিলাম রসুন। আসলে এই রসুনের ফ্লেভারটা কিন্তু যে কোনো চাইনিজ খাবারেই খুব ভালো লাগে। তারপর দিয়ে দেবো একদম কুচি কুচি করে কেটে রাখা গাজর। গাজর কাটা কিন্তু বেশ টাফ কাজ, কারণ এতটাই শক্ত হয় যে এটা তো সহজে কাটাই যায় না। এরপর এটা একটু বেশ ভালো করে ভেজে নেব। যদিও চাইনিজ ফুড খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, বিকজ এখানে যে ধরনের ভেজিটেবলস দেওয়া হয় সেগুলো সব আমরা কাঁচাই খেতে পারি। তাও ওই একটু সটে করে নেব। তারপর হালকা ওই পরিমাণ মতো নুন দিয়ে দেব। গাজর আর রসুন দুটোই একটু গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজটাও ওই 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম তো একদমই খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, আর বেশি ভাজলে আবার ক্যাপসিকামের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। চলুন তাহলে এরপর ক্যাপসিকামটাও মিশিয়ে দিই, আর তারপর এগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিই। চাইনিজ ফুড বানাতে ওই খুবই কম টাইম লাগে, 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় যদি ভাতটা সেদ্ধ করা থাকে। আমার এদিকে ভাত রেডিই ছিল, আর এদিকে ফ্রাইও মোটামুটি হয়ে গেছে। ফোনটা সামনে নিয়ে চলে যাওয়ার জন্য একদম ধোঁয়া হয়ে গিয়েছিল। যাই হোক, এই সসগুলো দিয়ে দিই। এটা ছিল টমেটো সস, যেটা এই নেদারল্যান্ডস থেকেই কিনেছিলাম। আর দিয়ে দেবো একটু সয়া সস। এখানে সয়া সস কিন্তু আমাদের ওখানের থেকে অনেকটাই আলাদা, আর এখানে একদম জলের মতো হয়। দেখুন, আমাদের ওখানেরটা কিন্তু একটু থিকনেস থাকে, বাট এটা একদমই লিকুইড টাইপের। তবে খেতে অলমোস্ট সেমই থাকে, কালার খুব একটা বেশি আসে না। আমাদের ওখানে যদি একটু দেওয়া হয় তাহলে একদম ব্ল্যাক কালার হয়ে যায়, বাট এটা হয় না। এরপর আমি ভাতগুলোও দিয়ে দিয়েছিলাম, আর ভাত দেওয়ার পর ভাত আর ভেজিটেবলস মিক্স করা তো একদম জটিল কাজ। ওইদিকে রাইস আর ভেজিটেবল একসাথে মিশিয়ে নিয়েছি, আর আমি এদিকে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। যেহেতু এগ ফ্রাইড রাইস বানাবো, এগ না দিলে কি আর ফ্রাইড রাইস হবে বলুন। আর ডিমের সাথে কিন্তু একটু নুন দিতে অবশ্যই ভুলবেন না, নাহলে কিন্তু ডিমের টেস্ট খুব একটা বেশি ভালো আসবে না। আর ডিমটা এখানে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, তারপর কড়াইতে দিয়ে দেবো। এদিকে আমি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি, আর আমি ডিমটা না চেষ্টা করি সর্ষের তেলে ভাজার, কারণ সানফ্লাওয়ার তেলে ডিমের টেস্ট আমার মনে হয় খুব একটা ভালো আসে না। যেহেতু আমি এখানে সব ননস্টিকের জিনিসপত্র ইউজ করি, তার জন্য ওই কাঠের খুন্তিগুলোই ব্যবহার করতে হয়। ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এরপর আগের থেকে বানিয়ে রাখা ফ্রায়েড রাইসটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো। তাহলে আজকের মতো আমার লাঞ্চ কমপ্লিট। আমরা আজকে লাঞ্চ বলতে কি ব্রাঞ্চ করে যাব, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে আর কি। বিকজ আমরা বাড়ি থেকে বেরোবো ওই 11টার দিকে, তাহলে তার আগে খেয়েই বেরোতে হবে। আর ওপরে দেখুন কি সুন্দর একটা ডেকোরেশন করার জন্য আমি ডিম রেখে দিয়েছিলাম। ব্লগ করিনি, ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে নেদারল্যান্ডসের পার্কিং কেমন হয়। দেখুন, আমরা সেই ওপর 4তলার থেকে নিচে নেমেই যাচ্ছি, পার্কিং আর পাওয়া যাচ্ছে না। আমরা তো গাড়ি পার্ক করে দিয়ে গিয়েছিলাম, এখন এই গাড়ির কাছেই এসেছি। দেখুন সাইডে কত গাড়ি লাইন দিয়ে রাখা আছে। আর এই পার্কিংগুলো কিন্তু চার্জেবল, মানে আপনাকে এখানে পার্কিং করার জন্য টাকা দিতে হবে। এমনিতে পার আওয়ার হিসেবেই টাকা থাকে। যেমন ধরুন, যদি 1 ঘন্টার জন্য হয় তাহলে 3 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 270 টাকার মতো হয়। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের পার্কিং থাকে। যদি আপনি নাইট পার্কিং নেন তাহলে যদিও হিসেবটা অনেকটাই কম হয়ে যায়, তখন ভারতীয় টাকায় ওই 7 ইউরো আর 8 ইউরো এরকমই লাগে, মানে ভারতীয় টাকায় ওই 720 টাকা মতো।
তবে ট্যুরিস্ট প্লেসগুলোতে কিন্তু পার্কিং আবার বেশিই লাগে। দেখেছেন লাইন দিয়ে কত গাড়ি রাখা রয়েছে। আর আমরা তো এই পার্কিংয়ের মধ্যে প্রায় 4th ফ্লোরের মধ্যে ছিলাম। এর ওপরেও আরও 3টে ফ্লোর আছে। এই গোল 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 ঘুরতে ঘুরতেই একদম ওপরে গিয়ে পৌঁছাবো। দু সাইডে একদম গাড়ির লাইন লেগে গেছে। সত্যি কথা বলতে গেলে এখানে তো কোনখানে গাড়ি পার্কিং করেছি সেটাই ভুলে যাওয়ার কথা। তার জন্যে তো আমরা ফটো তুলে নিয়ে গিয়েছিলাম যে কোনখানে রেখে এসেছি। कार वॉश भी होता है इसी में। পার্কিংয়ের প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা নামও ছিল, যাতে মানুষ ওই নাম খুঁজে সেইখানে আসতে পারে। আর এখানে দেখুন এক্সিট লেখা আছে ঠিকই, এখানে কিন্তু এক্সিট না, এরপরও আরও অনেকটা রাস্তা যাওয়ার পর এক্সিট পাওয়া যাবে। আর এই জায়গাটা এতটাই বেশি কনজেস্টেড আর এতই গাড়ির একটা স্মেল আসছিল না, কেমন একটা উইয়ার্ড ফিলিং হচ্ছিল। দেখেছেন কত গাড়ি লাইন দিয়ে রাখা রয়েছে, ও বাপরে, আমি তো দেখেই অবাক। আমাদের ইন্ডিয়াতে তো গাড়ি পার্কিং করার জন্য এরকম কোথাও আমি দেখিনি। হয়তো শপিং মলগুলোতে থাকে, তবে এতটা না। আর এমনিতে তো নর্মাল যদি কোথাও যাওয়া হয় তাহলে তো এমনি রাস্তার ধারে পার্কিং করে দিলেই হয়ে যায়, তাই না? আরে এরকম তো আমি অনেককে দেখছিলাম যারা ওখানে গাড়ি কোথায় রেখেছে সেটা আর খুঁজে পাচ্ছিল না, আর এদিক থেকে ওই দিক খুঁজে বেড়াচ্ছিল। যাক বাবা, অ্যাট লাস্ট আমরা ওই ভুলভুলাইয়া থেকে বেরিয়েছি, আর এখন এই শান্ত স্নিগ্ধ মুগ্ধ বাতাস খেতে খেতে আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর এখানে উইন্ডমিলগুলো দেখেছেন, বাপরে। তবে আজকের এই রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল। একটু আগে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, দুদিকে গাছ ছিল আর মাঝখান দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছিলাম, সাথে আবার হালকা বৃষ্টিও পড়ছিল। ভাবুন তো কি সুন্দর একটা ওয়েদার। গাড়িতে করে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে এখানকার রোড কেমন হয়, বা রোডের আশেপাশের ওয়েদারই বা কীরকম থাকে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানের রোড তো খুব ভালো হয়, তার সাথে সাথে এখানে কার ড্রাইভিং করা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার। বিকজ এখানে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা স্পিড লিমিট দেওয়া থাকে। সব সময় আপনাকে কেয়ারফুল হয়ে চালাতে হবে। এটা সত্যিই একটা ডিফিকাল্ট কাজ। অলমোস্ট সন্ধে হতেই চলেছে, তবে ঘড়িতে এখন সময় ছিল 9টা থেকে 9:30 মতো হবে। এখন আমরা পেরোচ্ছি এখানকার একটা ব্রিজ দিয়ে। কি সুন্দর দেখতে লাগছে না ব্রিজটা, এই লাইটগুলো চলে যাওয়ার পর। যদিও দিনের বেলাও অনেকবার এই ব্রিজ দিয়ে আমরা পেরিয়েছি, তবে এই রাত্রেবেলাতে এটা আরও বেশি সুন্দর লাগছে। পথে পথে অনেক ঘোরা হয়েছে, এখন চলুন কিছু খাওয়া যাক আর পেট পুজো করা যাক। তো চলে এসেছি আমরা রোড সাইডেরই একটা ম্যাকডিতে। আর ম্যাকডিতে তো অপশান সব জায়গাতে প্রায় সেমই থাকে, এখানেও প্রচুর অপশান ছিল। তার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন বার্গার, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর একটা নেওয়া হয়েছিল চিকেন ম্যাকডি বার্গার। তাহলে চলুন বসি আর এই ফুডটাকে এনজয় করা যাক। যদিও এটা স্পাইসি লেখা ছিল, তবে এখানে তো এটা নামেই স্পাইসি, এখানে কোনো ফুডেই সেরকম ঝাল থাকে না। আর সাথে এই কোল্ড ড্রিঙ্কসটা আমি আইস ছাড়া নিয়েছিলাম, তবে এরা আইসের বদলে এটার মধ্যে জল মিশিয়ে দিয়েছিল। কোয়ান্টিটি তো সেমই থাকবে না। বার্গার খাওয়া কিন্তু বেশ একটা চ্যালেঞ্জের কাজ। এই এত বড় একটা বান, সাথে ভেতরে এত স্টাফিং দেওয়া থাকে, সেটাকে একবারে কি করে খাওয়া যায়, বাপরে। যাক, আজকে তাহলে আমার এই ব্লগটা এই বার্গার খেতে খেতেই কমপ্লিট করছি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এদিকে দেখুন আমাদের কিন্তু ব্লগ শেষ হওয়ার সাথে সাথে খাওয়ার দাওয়ারও শেষ হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব ভালো ছিল, আর হালকা একটা মিউজিক বাজছিল। যদিও এটা ডাচ কিছুরই মিউজিক বাজছিল, কিন্তু এখানকার ইন্ডিয়ান দোকানগুলোতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়ার বিভিন্ন হিন্দি টাইপেরই সং বেশি বাজতে থাকে। যাক, পরে কথা হবে আবার, গল্প তো আর শেষ হয় না।